গুড মর্নিং স্টুডেন্টস, নলেজ অ্যাকাউন্টে তোমাদের স্বাগত। আজ ডেইলি শিডিউলটা একটু দেখে নেবে। সকাল 6টা থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আছে। 8টা থেকে রয়েছে কুন্তল স্যারের স্পেশাল জিকে ক্লাস। সকাল 10টায় সায়েন্স জিকে ওয়ার্কআউট ক্লাস। সন্ধ্যা 7টায় রয়েছে জিকে অলরাউন্ডার ক্লাস। রাত 8টায় অঙ্ক রিজনিং। আর রাত 9টা 15 থেকে তোমাদের ইংরেজির ক্লাস থাকে। নলেজ অ্যাকাউন্টের অ্যাপ কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবল, যেখানে তোমরা প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু আপডেট পেয়ে যাবে। তো দেরি না করে অ্যাপটা ইনস্টল করে নাও। এখানে তোমরা স্ট্যাটিক জিকে বা বিভিন্ন সাবজেক্টিভ কুইজও কিন্তু পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপ্রেস 2022 এর পিডিএফটা কিন্তু প্রকাশিত হয়েছে। এটা তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোস্ট পপুলার পিডিএফস এর যে লিঙ্ক রয়েছে সেখান থেকে। দেরি না করে নিজেদেরকে আপডেট করে নিতে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপ্রেস 2022 এর পিডিএফটা ডাউনলোড করে। আরআরবি স্পেশাল সায়েন্স জিকে ওয়ার্কআউটের ক্লাস আজকের টপিক লাইট। আরআরবি গ্রুপ ডি এক্সামে এই লাইট থেকে আগেও প্রচুর প্রশ্ন এসছে, এবছরও গ্রুপ ডির এক্সামে কিন্তু লাইট থেকে প্রচুর আসছে, সেই জন্য এই চ্যাপ্টারটা স্পেশালি তোমাদের পড়ানো হচ্ছে। প্রথমে আলো সম্পর্কে কিছু বৈশিষ্ট্য জেনে নেব। আলো হলো এক প্রকার শক্তি যা তরঙ্গের আকারে থাকে। আলোর গতিবেগ যদি আমরা দেখি, এটি কিন্তু 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ড। এটি একটি তড়িৎ চুম্বকীয় বা ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ, যার ব্যাপ্তি 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার তরঙ্গের। এই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা যদি মিটারে প্রকাশ করি, সেটা দাঁড়ায় অ্যারাউন্ড 4 × 10⁻⁷ মিটার থেকে 7 × 10⁻⁷ মিটার পর্যন্ত। আলোক তরঙ্গ একটি ট্রান্সভার্স তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। এক্ষেত্রে কি হয়, একটি কণা, ঠিক আছে, সেটি তার অক্ষ বরাবর একবার উল্লম্বভাবে ওপরে, একবার উল্লম্বভাবে নিচে, আবার উল্লম্বভাবে ওপরে, আবার কিন্তু নিচে আসবে। সেটাই বলেছে, দেখো উপাদানগুলি তার প্রচারের দিকে উল্লম্বভাবে কম্পন করতে থাকে। এটা হচ্ছে এর ওরিয়েন্টেশন। সূর্য থেকে আলোক তরঙ্গ পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। আলো চাঁদ থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে মাত্র 1.28 সেকেন্ডে। ওকে, সূর্যের আলোটাই চাঁদ থেকে প্রতিফলিত হয়ে কিন্তু পৃথিবীতে আসছে। আলোর যে ধর্মগুলো আমরা জানি সেগুলোকে কি, প্রতিফলন বা রিফ্লেকশন, রিফ্র্যাকশন বা প্রতিসরণ, ডিসপারশন বা বিচ্ছুরণ, স্ক্যাটারিং বা বিক্ষেপণ, ইন্টারফারেন্স বা ব্যতিচার, সমাবর্তন বা পোলারাইজেশন। বিজ্ঞানী নিউটন ফার্স্ট কিন্তু আলোকরশ্মি প্রিজমের মধ্যে দিয়ে পাঠান এবং দেখেন যে সেখানে 7টি রঙের সমাবেশ রয়েছে, যাদেরকে আমরা ভিবজিওর বলে থাকি। ওকে, এর মধ্যে ভায়োলেট আর হচ্ছে অর্থাৎ বেগুনি আর লাল রং কিন্তু দুই প্রান্তে থাকে। কম্পাঙ্কের দিক দিয়ে যদি দেখি, কম্পাঙ্ক আর শক্তি সবচেয়ে বেশি বেগুনি বর্ণের আলোর, আর লাল বর্ণের আলোর কিন্তু কম্পাঙ্ক সব থেকে কম আর বেগ সব থেকে বেশি। ওদিকে বেগুনি বর্ণের আলোর কিন্তু আবার বেগ সব থেকে কম হয়। এবার আরআরবির প্রিভিয়াস ইয়ারে আসা গ্রুপ ডির কিছু প্রশ্ন আমরা আলোচনা করে নেব। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কি রূপ হয়? এটি কিন্তু অসীম হবে। একটা স্ট্রেট দর্পণ নাও, ঠিক আছে, এই স্ট্রেট লাইনের কিন্তু সাধারণত ব্যাসার্ধ হয় না, আর হলেও কিন্তু সেটা আমরা অসীম ধরি, তার কারণ এটা অনির্ণেয় একটা বিষয়। দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কি? বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। বক্রতা ব্যাসার্ধকে যদি সি আর ফোকাসকে যদি আমরা এফ দিয়ে ডিনোট করি, ওকে, ফোকাসকে আমরা এফ দিয়ে ডিনোট করি যদি, তাহলে সি ইকুয়ালস টু হয়ে যায় 2f। ওকে, মহাকাশচারীরা মহাকাশযান থেকে আকাশের বর্ণ কিন্তু কালো দেখেন, ঠিক আছে, কোনো ব্লু কালার কিন্তু দেখা যায় না। আমরা যে নীল রঙের আকাশ দেখি সেটা কিন্তু মেইনলি হয় স্ক্যাটারিং বা ডিসপারশনের জন্য। বিচ্যুতি কোণ সর্বনিম্ন কোন বর্ণের আলোর ক্ষেত্রে? লাল বর্ণের আলোর ক্ষেত্রে। মেঘের রং সাদা দেখায় কারণ কি? আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং। বাতাসের মেঘে উপস্থিত যে জলকণা, সেই জলকণা কর্তৃক আলোর যে বিক্ষেপণ হয় তার দরুনই কিন্তু আমরা মেঘের সাদা বর্ণ দেখে থাকি। যখন আলো একটি উজ্জ্বল পৃষ্ঠে পড়ে তখন প্রতিফলনের কোন ঘটনা ঘটে? নিয়মিত প্রতিফলন ঘটে। সাধারণত উজ্জ্বল পৃষ্ঠ কিন্তু কি রূপ হবে? মসৃণ হবে। ওকে, এই মসৃণ তলে যদি কোনো আলো পড়ে, সাপোজ স্ট্রেট লাইন পড়লো, এদিকে আলো পড়লো, ঠিক আছে, এই আলো কিন্তু সোজা ডিরেক্ট প্রতিফলিত হয়ে যাবে। ওকে, তেমনি এর সমান্তরালে ধরো আরেকটা আলোক রশ্মি আসলো, সেটাও কিন্তু সমান্তরালে প্রতিফলিত হয়ে ফিরে যাবে। তো একে কি বলি আমরা? নিয়মিত প্রতিফলন বলি। এটা কিন্তু সবসময় উজ্জ্বল মসৃণ পৃষ্ঠেই ঘটে থাকে। সমতল দর্পণ দ্বারা গঠিত চিত্র হলো অসৎ এবং পার্শ্বীয়ভাবে উল্টানো, ঠিক আছে, অসৎ হবে বা ভার্চুয়াল হবে, আনরিয়াল, আর কি হবে? পার্শ্বীয়ভাবে উল্টানো, অর্থাৎ তুমি তোমার ডান দিকে তোমার বাঁ হাত আর বাঁ দিকে ডান হাত দেখতে পারবে।
সমতল আয়না দ্বারা একটি চিত্রের বৈশিষ্ট্য হলো এর একই আকার হয়, এটি খাড়া হয়, অর্থাৎ মাথার দিকে মাথা দেখতে পাবে, পায়ের দিকে পা, পার্শ্বীয়ভাবে উল্টোনো এবং অসৎ। দেখো সেম প্রশ্ন, জাস্ট দুটো বৈশিষ্ট্য কিন্তু এখানে বাড়িয়ে বলা হয়েছে। যে আয়নাকে অভিসারী দর্পণ বলা হয় সেটি কি? সেটি কিন্তু অবতল দর্পণ বা অবতল আয়না। সাধারণত এইরকম যে আয়না হয় তাকে কিন্তু আমরা বলি অভিসারী দর্পণ। আর এখানে কিন্তু আমরা কি দেখতে পাই? আলোক রশ্মি একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হচ্ছে, ঠিক আছে, এরকম কিন্তু দেখে থাকি। এরপরে আমরা এর এক্সপ্লেনেশন দেব। ওকে, তো প্রতিসৃত আলোক রশ্মি একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হচ্ছে বলে কিন্তু মনে হবে। সমস্ত দূরত্ব অবশ্যই আয়নার যে বিন্দু থেকে পরিমাপ করতে হবে সেটি কি? আয়নার মেরু বিন্দু। ডিটেল একটু দেখে নিই এই সবগুলোর। কনকেভ বা অবতল দর্পণ, এটা অবতল দর্পণ। ওকে, আর কনভেক্স হচ্ছে উত্তল দর্পণ। ওকে, তো দেখো অবতল দর্পণে কি হচ্ছে? একটি বিন্দুতে প্রতিসৃত রশ্মিগুলি এসে মিলিত হচ্ছে বলে মনে হয়, সেই জন্য একে কনভার্জিং বা কি বলা হয়? অভিসারী মিরর, অভিসারী দর্পণ। ওকে, আর কনভেক্স বা উত্তল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে? প্রতিফলিত রশ্মিগুলি থেকে টানা একটা লাইন যদি আমরা দর্পণের পেছন দিকে কল্পনা করি, তাহলে আমরা দেখবো কি? দেখে মনে হবে একটি নির্দিষ্ট বিন্দু থেকে এরা কিন্তু অপসৃত হচ্ছে। তো সেই জন্য কিন্তু একে বলা হয় কি? অপসারী দর্পণ, অপসারী দর্পণ বা ডাইভার্জিং মিরর। যে কোনো মিররের আমরা কি দেখতে পাই? একটা পোল দেখতে পাই, যেটা দর্পণের উপরে একদম মধ্যবিন্দুতে থাকবে, এটা মেরু বা পোল। ওকে, দেখতে পাই একটা ফোকাস, আর দর্পণে থাকে বক্রতা বিন্দু। ওকে, এই মেরু থেকে বক্রতা বিন্দুর যে দূরত্ব, হ্যাঁ যে দূরত্ব, একে আমরা কি বলে থাকি? বক্রতা ব্যাসার্ধ। ওকে, এটা হচ্ছে কনভেক্স মিররের ক্ষেত্রে, এটা কিন্তু কনকেভ মিররের ক্ষেত্রে। কনকেভ মিররের ক্ষেত্রে দেখো যে ফোকাস বা বক্রতা বিন্দুটা রয়েছে, এটা কিন্তু লেন্সের বাইরের দিকে হয়। আর লেন্স বলছি কেন, মিররের বাইরের দিকে হয়। আর কনভেক্স মিররের ক্ষেত্রে কিন্তু এটা দর্পণের ভেতরের দিকে হয়ে থাকবে, ঠিক আছে। ফোকাস বলো বা বক্রতা বিন্দু বলো, সবকিছুই দর্পণের ভেতরের দিকে। ওকে, কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের জন্য কিন্তু পরাক্রম ব্যাচ আপলিফট অ্যাপে চলে এসছে। তোমরা এটা মাত্র 999 টাকায় পারচেস করতে পারবে যদি পরাক্রম 8 কোডটা ব্যবহার করো। কোর্স ভ্যালিডিটি 1 ইয়ার। এখানে তোমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাসের সুবিধা পেয়ে যাবে। ওকে, আর সমস্ত সাবজেক্টের কিন্তু তোমরা ফ্রি পিডিএফ এই পরাক্রম কোর্সটাতে পেয়ে যাবে। তাই নিজেকে প্রস্তুত করে নিতে কোর্সটা পারচেস করে নাও। নেক্সট প্রশ্ন দেখে নেব। দর্পণের সূত্র কি? দর্পণের সূত্র 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 1/f। এখানে ইউ কি হয়ে যায়? ইউ হয়ে যায় বস্তু দূরত্ব, ভি হয়ে যায় প্রতিবিম্ব দূরত্ব। ওকে, আর এফ সমান সমান কি? ফোকাস। একটি গোলাকার দর্পণ যার প্রতিফলিত পৃষ্ঠটি বাইরের দিকে থাকে তাকে কি বলা হয়? তাকে উত্তল দর্পণ বলা হয়। ওকে, তো গোলাকার দর্পণ কিরকম হবে? এরকম হবে। এর প্রতিফলিত পৃষ্ঠ, হ্যাঁ, আলো এসে কোথা দিয়ে প্রতিফলিত হবে যদি আমরা দেখি, সেটা কিন্তু বাইরের দিক হবে, ঠিক আছে। প্রতিফলক পৃষ্ঠটা আমরা কিন্তু এরকম বাইরের দিকে দেখতে পারবো। ওকে, আর এর ফোকাস কিন্তু ভেতরের দিকে থাকবে। ওকে, একটি গোলাকার দর্পণের প্রতিফলিত পৃষ্ঠের কেন্দ্রকে কি বলা হয়? কেন্দ্রকে বলা হয় মেরু। কোনো বস্তুকে মূল ফোকাসে রাখলে কনভার্জিং মিরর বা যেটাকে আমরা অভিসারী মিরর বলি, তার দ্বারা যে প্রতিবিম্ব তৈরি হয় তা কিরকম হবে? অত্যন্ত বিবর্ধিত হবে। কোথায় রাখলে? ফোকাসে রাখলে। ওকে, অবতল আয়নার সামনে একটি বস্তুকে তার ফোকাস বিন্দু এবং তার বক্রতা কেন্দ্রের মধ্যে একটি বিন্দুতে রাখা হয়। প্রতিবিম্ব কিরকম হবে? বাস্তব এবং বিপরীতমুখী হবে।
একটি উত্তল দর্পণের সামনে একটি বস্তু স্থাপন করা হয় অসীমতা এবং দর্পণের মেরুর মধ্যবর্তী বিন্দুতে। এতে যে প্রতিবিম্ব তৈরি হবে সেটি কিরূপ হবে? অসৎ এবং ছোট প্রকৃতির হবে। একটি অবতল দর্পণে ফোকাস এবং মেরুর মাঝখানে একটি বস্তু স্থাপন করা হলে প্রতিবিম্বর ধরন কিরূপ হয়? অসৎ বা ভার্চুয়াল হয়। এগুলো কিন্তু সব আরআরবি গ্রুপ ডি তে আসা প্রশ্ন, ঠিক আছে? এবছর কিন্তু প্রচুর প্রিভিয়াস ইয়ার রিপিট হচ্ছে, তো তোমরা কিন্তু এই কোয়েশ্চেনগুলো অবশ্যই কিন্তু অভ্যাস করে যেও। দর্পণের প্রকৃতি যদি আমরা দেখি তাহলে সেটা কি হয়ে যাবে? দেখো, অবতল দর্পণ, তার ক্ষেত্রে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় সেটা আমরা কিন্তু এখানে দেখব। অবতল দর্পণে অসীম দূরত্বে বস্তু রাখলে তার প্রতিবিম্ব তৈরি হবে ফোকাস দূরত্বে। সেটি কিরূপ হবে? সৎ এবং অবশিষ্ট, আকারে অত্যন্ত ক্ষুদ্র। অবতল দর্পণ যদি আমরা অবতল দর্পণে আমরা বস্তুকে যদি অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখি তাহলে তার প্রতিবিম্ব দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে তৈরি হবে। এটি সৎ এবং অবশিষ্ট প্রকৃতির হবে আর আকারে ক্ষুদ্রতর হবে। বক্রতা কেন্দ্রে যদি বস্তু রাখি সেক্ষেত্রে কি হবে? বক্রতা কেন্দ্রেই প্রতিবিম্ব তৈরি হবে আর সেটি সৎ, অবশিষ্ট এবং সমান আকৃতির হবে। এই জিনিসগুলো কিন্তু দেখবে কখন সমান আকৃতির হয়। ওকে, বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে, বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে যদি বস্তু থাকে তাহলে তার প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র আর অসীমের মধ্যে তৈরি হয়। প্রতিবিম্বের ধরন হচ্ছে সৎ এবং অবশিষ্ট এবং বিবর্ধিত। ওকে, এটাও কিন্তু মনে রেখো। ফোকাসে বস্তুকে রাখলে অবতল দর্পণে কি হবে? অসীমে তার প্রতিবিম্ব তৈরি হবে, সেটি সৎ, অবশিষ্ট হবে এবং অসীমভাবে বিবর্ধিত হবে। বস্তুকে ফোকাস আর মেরুর মধ্যবর্তী অঞ্চলে রাখলে কি হবে? দর্পণের পিছনে মেরু ও অসীমের মধ্যে এক্ষেত্রে আমরা বস্তুর প্রতিবিম্ব তৈরি হতে দেখব। প্রতিবিম্বের ধরন কিন্তু দেখো পাল্টে যাচ্ছে, এক্ষেত্রে অসৎ আর সমশিষ্ট হয়ে যাচ্ছে আর বিবর্ধন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মেরুতে যদি অবতল দর্পণের কোনো মেরু অঞ্চলে আমরা যদি বস্তুর অবস্থান করি তাহলে কি হবে? সেই বস্তুর প্রতিবিম্ব আমরা মেরু অঞ্চলেই দেখতে পারবো আর সেটি কিন্তু অসৎ, সমশীর্ষ এবং সমান আকৃতির হবে। উত্তল লেন্স নিলাম এবার। উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা যদি অসীম দূরত্বে কোনো বস্তু রাখি তার প্রতিবিম্ব তৈরি হবে কোথায়? লেন্সের ফোকাস দূরত্বে। আর এর যে প্রতিবিম্বটা কিরূপ হবে? অসৎ এবং সমশীর্ষ প্রকৃতির আর সাইজে কিন্তু অত্যন্ত ক্ষুদ্র হবে। বস্তুকে উত্তল লেন্সের অসীম ও মেরুর মধ্যে রাখলে আমরা উত্তল লেন্সের মেরু ও ফোকাসের মধ্যবর্তী অঞ্চলে বস্তুর প্রতিবিম্ব তৈরি হতে দেখি। সেই প্রতিবিম্ব অসৎ বা ভার্চুয়াল এবং সমশীর্ষ বা স্ট্রেট কিন্তু হবে, ক্ষুদ্রতর কিন্তু এর সাইজ হবে। আর মেরুতে যদি রাখি তাহলে কিন্তু সবসময় মেরুতেই প্রতিবিম্ব তৈরি হবে, অসৎ, সমশীর্ষ প্রকৃতির আর সমান আকৃতির। মেরু অঞ্চলে কিন্তু বস্তু রাখলে সেটা সমান আকৃতির যে প্রতিবিম্ব তৈরি করে, এটা কিন্তু মনে রাখবে। আর দেখো, ভার্চুয়াল ইমেজ তৈরি হলে বা অসৎ বিম্ব তৈরি হলে কি হয়? দর্পণের পেছন দিকে কিন্তু ইমেজিংটা হয়, আর রিয়েল ইমেজ ফরমেশন হলে কিন্তু সেটা সামনের দিকে হয়। ওকে, আমরা অবজেক্টটাকে কোন রিজিয়ানে রাখবো দর্পণের অ্যাক্সিস বরাবর তার উপর কিন্তু নির্ভর করবে কোথায় ইমেজটা তৈরি হবে। সেটা সাইজে ছোট হবে না সাইজে বড় হবে বা না সাইজে সমান হবে। আর ইমেজটা সৎ হবে না অসৎ হবে সেটাও কিন্তু কোথায় আমরা বস্তুটাকে রাখছি তার উপর কিন্তু নির্ভর করে থাকে। একটি উত্তল দর্পণের ফোকাল দৈর্ঘ্য হলো ধনাত্মক প্রকৃতি। কি রূপে হয়? দেখো, উত্তল দর্পণ এখানে আঁকা হলো। উত্তল দর্পণের মেরু বা পোল এটা। তো পোলের সাপেক্ষে আমরা যদি লম্বা দাগ টানি তাহলে এখানে কি +1, +2, +3 করতে করতে কিন্তু এগোতে থাকে। আর পোলের লেফট হ্যান্ড সাইডে কিন্তু -1, -2, -3 করে আমরা এগোতে থাকি। ঠিক যেমন জিরোর হচ্ছে ডান দিক আর বাম দিক, এখানেও কিন্তু সেইভাবেই কনসিডার করা হয় পোলের ডান দিক আর বাম দিক। ওকে, তো হচ্ছে এক্ষেত্রে কিন্তু যেহেতু ইমেজিংটা জেনারেলি এই দিকে হয়, তো হচ্ছে ফোকাসটা যেহেতু এই দিকে, সেহেতু কিন্তু আমরা কি দেখি? ধনাত্মক কিন্তু ফোকাল দৈর্ঘ্য কনসিডার করি এর। বা চশমা যেটা ইউজ করবে সেটাও কিন্তু এখানে ধনাত্মক পাওয়ার, আমরা বলি না প্লাস পাওয়ার, মাইনাস পাওয়ার, সেগুলো এখান থেকে আসে। ফোকাসটা কোন দিকে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে। অবতল দর্পণের সামনে যখন কোনো বস্তুকে অনন্তে রাখা হয় তখন তার প্রতিবিম্ব থাকে কোথায়? ফোকাসে। ঠিক আছে, ফোকাল লেন্থে। আমি অবতল দর্পণ নিয়ে বস্তুকে অনন্ত মানে অনন্ত দূরত্বে রেখে দিচ্ছি তার অক্ষ বরাবর। ওকে, সেক্ষেত্রে কিন্তু প্রতিবিম্ব ফোকাল লেন্থে তৈরি হবে, মানে ফোকাস বিন্দুতে। অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে বাইরে একটি বস্তুকে স্থাপন করা হলো। চিত্রটি তৈরি হবে এক্ষেত্রে
এফ এবং সি এর মধ্যে, অর্থাৎ ফোকাস দূরত্ব বা ফোকাস বিন্দু আর বক্রতা কেন্দ্রের যে বিন্দু, এই দুটির মধ্যে কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখব, চিত্র বা ছবিটা তৈরি হতে দেখব এফ আর সি এর মাঝে। দাঁতের ডাক্তার একটি অবতল আয়না ব্যবহার করেন কারণ এটিতে নির্মিত চিত্রটি হলো অসৎ এবং বড় আকৃতির। ঠিক আছে, সেই জন্য কিন্তু অবতল আয়না এখানে ব্যবহার করে থাকেন দাঁতের ডাক্তাররা। একটি আয়নার ফোকাল দৈর্ঘ্য +15 বলা হয়েছে, তাহলে দর্পণটা কিরূপ হবে, উতল দর্পণ হবে, তার কারণ উতল দর্পণেরই ফোকাস কিন্তু ভেতরের দিকে, ডান দিকে। উতল দর্পণ ব্যবহার করা হয় জেনারেলি গাড়ির রেয়ার ভিউ আয়নাতে, এছাড়াও দূরবীক্ষণ বা টেলিস্কোপে কিন্তু আমরা এর ব্যবহার দেখি। একটি উতল দর্পণ একটি বাস্তব বস্তুর প্রতিফলন তৈরি করতে ব্যবহৃত হয়, তবে চিত্রটি কিরূপ হবে, চিত্রটি হবে অবাস্তব, ছোট, খাড়া, আর তার ইমেজটা তৈরি হবে কোথায়, পোল বা মেরু অঞ্চল এবং ফোকাস বিন্দু মধ্যবর্তী অঞ্চলে। একটি গোলাকার দর্পণ যার প্রতিফলিত পৃষ্ঠটি ভিতরের দিকে থাকে তাকে কি বলা হয়, তাকে বলা হয় অবতল দর্পণ। অবতল দর্পণের কিরকম থাকে দেখো, এই যে ধরো অবতল দর্পণের প্রতিফলক পৃষ্ঠ কিন্তু এই যে ভেতরের দিকে থাকে। ঠিক আছে, এই যে ভেতরের দিকে কিন্তু এর ফলক পৃষ্ঠ, এটা কিন্তু এর প্রতিফলক পৃষ্ঠ, এই রিজিয়ন। ওকে, তো চলে যাবো নেক্সট প্রশ্নে। কোন দর্পণ সবসময় বস্তুর একটি, আচ্ছা, কোনো দর্পণ সবসময় বস্তুর একটি চিত্র তৈরি করে যা অসৎ এবং সমান আকারের। তো সেই দর্পণটা কি রূপের হবে, সেই দর্পণটা কিন্তু সমতল দর্পণ হবে, মানে সমতল দর্পণ সর্বদা অসৎ আর সমান আকারের চিত্র তৈরি করবে বা ছবি দেখাবে। আলো প্রতিফলিত করার জন্য একটি মাধ্যমের ক্ষমতা তার কি দ্বারা প্রকাশ করা হয়, এক্ষেত্রে কিন্তু আলোর ঘনত্ব দ্বারা আমরা মাধ্যমের ক্ষমতাকে প্রকাশ করতে পারি। আলো যখন বিরল মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন আলোর গতি কি হয়, কমে যায়। ওকে, এ সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা করব। অপসারী দর্পণ কাকে বলা হয়, অপসারী দর্পণ সাধারণত কিন্তু বলা হয়ে থাকে উতল দর্পণকে। একটি কনভার্জিং মিরর দ্বারা উৎপন্ন প্রতিবিম্বের আকৃতি কেমন হবে যখন একটি বস্তুকে মূল ফোকাসে রাখা হয়। তো প্রতিবিম্বের আকার কিন্তু অত্যন্ত বিবর্ধিত হবে। দেখো, কনভার্জিং বা অভিসারী মিরর নেওয়া হচ্ছে, প্রতিবিম্ব কিন্তু এক্ষেত্রে বিবর্ধিত হতে পারে, কারণ মূল ফোকাসে আমরা সেটাকে রাখছি। যখন একটি বস্তুকে সি এবং এফ এর মাঝে, অর্থাৎ বক্রতা বিন্দু এবং ফোকাস বিন্দুর মাঝে স্থাপন করা হয় তখন অবতল দর্পণের প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, এক্ষেত্রে কিন্তু বক্রতা বিন্দুর পরে এক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে। আর দর্পণটা দেখো অবতল দর্পণ। ওকে, একটি বস্তুকে একটি বৃত্তাকার অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপন করা হয় তখন সেই অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বর অবস্থান কি হবে, বক্রতা কেন্দ্রে হবে। বক্রতা কেন্দ্রে স্থাপন করলে কিন্তু আমরা অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রেই ইমেজটা পেয়ে যাই। হীরের পরম প্রতিসারাঙ্ক কি, হীরের পরম প্রতিসারাঙ্ক কিন্তু 2.42 হয়ে যায়। এটা কিন্তু একটা এককবিহীন রাশি প্রতিসারাঙ্কটা। আচ্ছা, এখানে প্রতিসরণের কিন্তু ছবি দেওয়া হয়েছে। দেখো, আলো যখন কোনো একটা মাধ্যম থেকে আর এক মাধ্যমে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু আলোক রশ্মি কি হয়, মাধ্যমের দিকে বেঁকে যায়, নতুবা মাধ্যম থেকে দূরে সরে যায়। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু এটি হচ্ছে প্রতিফলক তল দিয়ে প্রতিফলিত হয়ে যাচ্ছে না। ওকে, এটি কিন্তু এক্ষেত্রে বিভেদ তলটা ক্রস করে অপর মাধ্যমে প্রবেশ করে যাচ্ছে। তো একে আমরা কি বলছি, রিফ্র্যাকশন বা প্রতিসরণ বলছি। প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখতে পাই, দুটো মাধ্যম পেয়ে থাকি। আর এক্ষেত্রে কি হচ্ছে, প্রতিসৃত রশ্মিটা দেখো যদি ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে কিন্তু এটি কি হয়ে যাবে, অভিলম্বের দিকে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণ। আলোক রশ্মি যে পথে আসছে সেই পথের সঙ্গে সেই পথে আলোক রশ্মির সঙ্গে যে অভিলম্বের কোণ উৎপন্ন হয়, ঠিক আছে, দুই মাধ্যমের বিভেদ তলে আঁকা অভিলম্ব, এটা এদের যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলি। আর বিভেদ তলে, দুই মাধ্যমের বিভেদ তলে আঁকা অভিলম্ব আর যে প্রতিসৃত আলোক রশ্মি, এদের মধ্যবর্তী কোণকে আমরা কি বলি, প্রতিসরণ কোণ বলি। প্রতিসরণ কোণকে আমরা আর দিয়ে ডিনোট করি আর আপতন কোণকে আই দিয়ে। ঠিক আছে, তো সাধারণত আপতন কোণকে আমরা কি দিয়ে ডিনোট করি, আপতন কোণ কিন্তু হয়ে যায় আই, আর প্রতিসরণ কোণ কিন্তু হয়ে যায়
আর তো সাধারণত দেখতে পাচ্ছ প্রতিসৃত রশ্মিটি কিন্তু ঘন মাধ্যমে প্রবেশ করলে কি হচ্ছে, অভিলম্বের দিকে সরে যাচ্ছে। আর এক্ষেত্রে কি হচ্ছে, এটা ঘন মাধ্যম আর এটা লঘু মাধ্যম। লঘু মাধ্যমের দিকে যাওয়ার সময় কিন্তু এটি অভিলম্বের থেকে দূরে সরে যায়। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসারাঙ্ক কি? প্রতিসারাঙ্ক কিন্তু প্রতিসৃত যে আপতিত রশ্মি, ঠিক আছে, আপতিত রশ্মি যে আপতন কোণ উৎপন্ন করে সেই আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন, এদের অনুপাতকে আমরা কি বলছি, প্রতিসারাঙ্ক বলছি। সেই জন্য কিন্তু এর একক নেই, একই রাশি একই জাতীয় রাশির অনুপাত বলে। আর কি হচ্ছে এক্ষেত্রে, এই যে প্রতিসারাঙ্ক, এই প্রতিসারাঙ্কটা কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে কিন্তু প্রকাশ করতে পারছি। পরম প্রতিসারাঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, পরম প্রতিসারাঙ্কের ক্ষেত্রে কিন্তু প্রতিসারাঙ্ক, এক্ষেত্রে আমরা কি করি, মাধ্যমের প্রতিসারাঙ্ক বাই শূন্য মাধ্যম বা ভ্যাকুয়ামের প্রতিসারাঙ্ক কিন্তু কনসিডার করে থাকি। ওকে, আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস বলে দিই, শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক কিন্তু সবসময় কি হয়, 1 হয়ে থাকে শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্কটা। আচ্ছা আমরা যদি বায়ুর প্রতিসারাঙ্ক দেখি, সেই কিন্তু হয়ে যায় 1 পয়েন্ট, পরম প্রতিসারাঙ্ক যেটা 1.00, জল হয়ে যায় 1.33, আর গ্লাস বা কাঁচ কিন্তু হয়ে যায় 1.5। দেখে নেব, তারা আকাশে মিটমিট করতে দেখা যায়, তার কারণ কি? বায়ুমণ্ডল দ্বারা আলোর প্রতিসরণ। আমাদের বায়ুমণ্ডল কিন্তু কি হয়, বিভিন্ন স্তরে গঠিত, ঠিক আছে, বিভিন্ন স্তরে গঠিত। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, বারবার আলোকে সেই স্তরগুলো ভেদ করে আসতে হচ্ছে। তার মধ্যে কিছু স্তর ঘন, কিছু স্তর লঘু, তো বারবার আলো প্রতিসৃত হচ্ছে বিভিন্ন স্তরে। তো অ্যাজ এ রেজাল্ট কিন্তু এই মিটমিট ভাবটা আমরা দেখে থাকি। তৃতীয় দেখো, একটি বস্তুর আসল আকৃতি পাওয়ার জন্য এটিকে একটি উত্তল লেন্সের সামনে কোথায় স্থাপন করা উচিত? এটি কিন্তু 2f দূরত্বে, অর্থাৎ f এর দ্বিগুণ দূরত্বে কিন্তু স্থাপন করা উচিত। একটি লেন্সের যে অংশের মধ্যে দিয়ে যাওয়া আলোক রশ্মি কোনো বিচ্যুতি ছাড়াই চলবে, সেই অংশটিকে কি বলবো আমরা, লেন্সের অপটিক্যাল কেন্দ্র বলে থাকবো। যখন একটি বস্তুকে উত্তল লেন্সের 2f অবস্থানে রাখা হয়, তখন চিত্রটির আকার কি রূপ হয়, বস্তুর আকারের কিন্তু সমান হয়। লেন্সের ক্ষেত্রে কখন সমান হচ্ছে দেখো, যখন 2f দূরত্বে রাখা হচ্ছে তখন কিন্তু সমান হচ্ছে। ওকে, আর আগে কিন্তু আমরা দেখছিলাম মেরুতে রাখলে সমান হচ্ছিল, অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু ফোকাসে রাখলেও সমান হয়ে থাকে। সরি, অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, ফোকাসে রাখলেও সমান হয়। এছাড়াও কি অবতল উতল উভয় ধরনের দর্পণে কিন্তু মেরু অঞ্চলে যদি বস্তু অবস্থান করে তাহলে কিন্তু সেটি সমান আকৃতির প্রতিবিম্ব বা চিত্র দিয়ে থাকে। ওকে, আর লেন্সের ক্ষেত্রে চিত্রের আকার সমান হয় কখন, যদি সেটাকে 2f দূরত্বে রাখা হয়। আচ্ছা, লেন্সটা কিন্তু অবশ্যই উতল লেন্স প্রকৃতির হতে হবে। এটি লেন্সের ক্ষমতা কার সাথে বিপরীতভাবে সমানুপাতিক? তো এক্ষেত্রে কিন্তু ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে কিন্তু একটা লেন্সের ক্ষমতা সর্বদা সমানুপাতিক হয়। কোন দর্পণ ও একটি পাতলা গোলাকার লেন্সের প্রত্যেকটির ফোকাল দৈর্ঘ্য -20 সেমি, তাহলে উভয় প্রকৃতি কিরূপ হবে, উভয়ই অবতল প্রকৃতির হবে। তার কারণ আমরা আগেই দেখলাম উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাল দৈর্ঘ্যটা পজিটিভ হয়, তার কারণ ডান দিকে থাকে। আর হচ্ছে অবতল দর্পণ বা লেন্স যাই বল না কেন, সেক্ষেত্রে কি হচ্ছে, ফোকাল দৈর্ঘ্যটা আমরা কোন দিকে দেখতে পাই, আমরা কিন্তু বাঁদিকে দেখতে পাই। তো বাঁদিকে দেখতে পাই অর্থাৎ জিনিসটা এইরকম হবে, এই সাইডে থাকবে, এই সাইডে থাকবে, ঠিক আছে। আর শূন্যের যেরকম বাঁদিকে তোমরা সবকিছু নেগেটিভ ধরো, তো আমরা এক্ষেত্রেও কিন্তু নেগেটিভ ধরবো। ওকে, কনভার্জেন্স বিন্দু বা যে বিন্দু থেকে রশ্মি লেন্সে উৎপন্ন হয় তাকে কি বলে, তাকে ফোকাস বলা হয়। ওকে, কনভার্জেন্স বিন্দু বা যে বিন্দু থেকে রশ্মি লেন্সে উৎপন্ন হয় তাকে আমরা ফোকাস বিন্দু বলে থাকি। দীর্ঘদৃষ্টি রোগে ভুগছে এমন ব্যক্তি কোনো বস্তুর প্রতিচ্ছবি কোথায় তৈরি হয়? রেটিনার পেছনে কিন্তু এক্ষেত্রে ছবিটা তৈরি হয়ে থাকে।
হাইপারমেট্রোপিয়াতে ভুগছেন এমন মানুষ কোন লেন্স যুক্ত চশমা ব্যবহার করবেন? তিনি কিন্তু উত্তল লেন্সের চশমা ব্যবহার করবেন। আচ্ছা, বিভিন্ন রকমের লেন্স আর হচ্ছে বিভিন্ন দৃষ্টিজনিত ত্রুটি সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করে নেব। দেখো, এখানে নর্মাল ভিশন দেওয়া রয়েছে রেটিনার উপর, এখানে কিন্তু এটা রেটিনা, রেটিনায় কিন্তু এখানে ইমেজিংটা হচ্ছে। ওকে, তো হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে বা দূরদৃষ্টির ক্ষেত্রে এক্ষেত্রে কি হচ্ছে, ইমেজটা কিন্তু কোথায় তৈরি হচ্ছে? ইমেজটা কিন্তু সাধারণত রেটিনার এই যে পেছন দিকে কিন্তু তৈরি হয়ে যাচ্ছিল, পেছনে কিন্তু তৈরি হচ্ছিল রেটিনার পেছনে। আর দেখো, মায়োপিয়া বা নিকট দৃষ্টি, মায়োপিয়াকে কি বলি আমরা? নিকট দৃষ্টি বলি। তো এক্ষেত্রে কিন্তু দেখো রেটিনার আগে কিন্তু ইমেজ তৈরি হয়ে যাচ্ছিল। তো এই ক্ষেত্রে কি হয়, আমাদের যে হাইপার মেট্রোপিয়া বা হাইপেরোপিয়া একই জিনিস, হাইপার মেট্রোপিয়া হাইপেরোপিয়া একই জিনিস, নামগুলো কিন্তু শুধু আলাদা রকমের, একই জিনিস হয়। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এক্ষেত্রে আমরা কনভেক্স লেন্স ব্যবহার করব, কনভেক্স লেন্স বা উত্তল লেন্স ব্যবহার করব হাইপার মেট্রোপিয়া বা হাইপেরোপিয়াতে। আর হচ্ছে মায়োপিয়াতে আমরা কি ইউজ করব? মায়োপিয়াতে আমরা কিন্তু কনকেভ কনকেভ বা অবতল লেন্স ইউজ করব। আর তাহলে কি মায়োপিয়াতে আমরা দেখি নিকট দৃষ্টিতে আগে ইমেজ তৈরি হয়ে যায়, আর হাইপেরোপিয়া বা হাইপারমেট্রোপিয়াতে আমরা দেখি কি ইমেজটা কোথায় তৈরি হয়? রেটিনার পেছনে তৈরি হয়। সেটা সংশোধনের জন্য আমরা কি লেন্স ব্যবহার করব? কনভেক্স বা উত্তল লেন্স। আর হচ্ছে মায়োপিয়া সংশোধনের জন্য আমরা কনকেভ বা অবতল লেন্স ইউজ করব। আরো এক ধরনের ত্রুটি হয় যেক্ষেত্রে লেন্স তার স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে বয়স ধরুন কারণে, ঠিক আছে? তো বয়সজনিত কারণে 40+ যারা হয়, 40+ এজের যারা হয়, তো তাদের ক্ষেত্রে কিন্তু আমরা লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হতে দেখি। এক্ষেত্রে কিন্তু এই যে ইমেজটা কিন্তু রেটিনার পেছনে তৈরি হচ্ছে। আর এটা সংশোধনের জন্য কিন্তু আমরা কি লেন্স ব্যবহার করি? হয়তো আমরা বাইফোকাল বাইফোকাল লেন্স ব্যবহার করব, নতুবা কিন্তু প্রোগ্রেসিভ লেন্স আমরা ইউজ করতে পারি। বাইফোকাল আর প্রোগ্রেসিভ লেন্স কিন্তু এখানে ব্যবহার করা হয়। ওকে, এখানে কিন্তু ইউজ করা হয়ে থাকে। তো লেন্সের কিছু ব্যবহার সম্পর্কে আমরা দেখে নেব। উত্তল লেন্স ব্যবহার করা হয় কোথায় কোথায়? আতশ কাচে, চোখে, দূরের দৃষ্টি সংশোধনে, চশমা বা টেলিস্কোপ, ক্যামেরা ইত্যাদি ক্ষেত্রে, ঠিক আছে? প্রজেক্টরেও দেখো আমরা উত্তল লেন্স ইউজ করে থাকি। অবতল লেন্স কিসে? আমরা হচ্ছে দরজার ক্ষুদ্র কিন্তু প্রশস্ত কৌণিক লেন্সে, কাছের দৃষ্টি সংশোধনকারী চশমায়, গ্যালিলিয়ান টেলিস্কোপে, এছাড়াও ডক্টরস মিরর যে রয়েছে বা ডেন্টিস্ট মিরর যে রয়েছে, সেটাতেও আমরা কিন্তু অবতল লেন্সের ব্যবহার দেখে থাকি। নাও দেখো, আলোক রশ্মি প্রতিষ্ঠিত হওয়ার সময় ঘন মাধ্যমে যে বিশেষ কোণে আপতিত হলে লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তাকে বলা হয় সংকট কোণ বা সন্ধি কোণ। কিরকম হবে জিনিসটা সেটা একটু দেখে নেবে। এই ধরো একটা হচ্ছে বিভেদ তল, এই পাশে রয়েছে ধরো ঘন মাধ্যম, এপাশে রয়েছে লঘু মাধ্যম। আলোক রশ্মি আপতিত হলো একটা নির্দিষ্ট কোণে, এখানে ধরো অভিলম্ব, ওকে, এখানে ধরো অভিলম্ব আঁকলাম। তো এটা কি? এটা হচ্ছে আপতন কোণ আই। তো এখানে কি হওয়ার কথা? এই বিশেষ কোণটার জন্য কিন্তু এখানে কি হচ্ছে, আলোক রশ্মি প্রতিষ্ঠিত হয়ে এভাবে না গিয়ে ও কিন্তু কিভাবে চলে যাবে? এইভাবে ডিরেক্টলি কিন্তু চলে যাবে, যে বিভেদ তল রয়েছে বিভেদ তল বরাবর চলে যাবে। অ্যাজ এ রেজাল্ট কি হবে? অ্যাজ এ রেজাল্ট কিন্তু এই যে কোণটা, ঠিক আছে, অভিলম্বের সাথে এর যে কোণটা হবে সেই কোণটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তো এই যে বিশেষ আই এর মান, যার জন্য আমরা কি দেখছি, প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে বা প্রতিসরণ কোণটা 90 ডিগ্রির হয়ে যাচ্ছে, তাকে আমরা কি বলি? সংকট কোণ বা সন্ধি কোণ বলি। এই আই এর ভ্যালু বা এই আপতন কোণের ভ্যালু আমরা কিন্তু থিটা ধরে থাকি। ওকে, তো এটা তো গেল সংকট কোণের কনসেপ্ট। এবার এখান থেকে আরো একটা কনসেপ্ট অ্যারাইজ করে, যে কনসেপ্টটার নাম কি? যে কনসেপ্টটার নাম হলো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এটাও আমরা ছবিতে দেখে নেব। সাপোজ একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, ঠিক আছে? এখানে ধরো রয়েছে কি হ্যাঁ, এক সেকেন্ড।
তো এখানে ঘন মাধ্যম আর এক্ষেত্রে কিন্তু লঘু মাধ্যম। তো আলো কিন্তু এখানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। ওকে, এই যে আপতন কোণ সাপোজ হলো আই, এবার এই আই এর ভ্যালুটা কি হতে হবে, গ্রেটার দেন থিটা, অর্থাৎ সংকট কোণের থেকে বেশি হতে হবে। অ্যাজ এ রেজাল্ট কি হবে, এক্ষেত্রে আলো যে প্রতিসৃত রশ্মি সেটা বিভেদ তল দিয়ে যাবে না, বিভেদ তল দিয়ে কিন্তু যাবে না। বিভেদ তল দিয়ে না গিয়ে যেহেতু থিটার থেকে আই এর ভ্যালু বড় হচ্ছে, এক্ষেত্রে কিন্তু প্রতিসৃত রশ্মিটা কোথা দিয়ে চলে যাবে, যে মাধ্যম দিয়ে ঢুকেছিল সেই মাধ্যমেই ব্যাক করে চলে যাবে। এই ঘটনাটাকে আমরা কি বলি, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনা বলি। ঠিক আছে, মাধ্যম কিন্তু লঘু থেকে লঘুর দিকে হয়, ঘন থেকে লঘুর দিকে হয়। ঠিক আছে, সেই জন্য দেখো আমরা কিন্তু দেখছি অবিলম্ব থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে প্রতিসৃত রশ্মিটা। নেক্সট চলে আসবো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কিছু দৃষ্টান্তে। এক্ষেত্রে মরীচিকা হয়, ডায়মন্ড বা হিরে। ঠিক আছে, এছাড়াও কি অপটিক্যাল ফাইবার, তাতে আমরা কিন্তু পূর্ণ প্রতিফলনটা দেখতে পারি, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আলোর বিচ্ছুরণের সব থেকে দর্শনীয় উদাহরণ কি, রামধনু। রামধনু বা রেইনবো কিন্তু বিচ্ছুরণের উদাহরণ। যাকে যে আলো বা যে প্রতিবিম্বকে আমরা কোনো পর্দায় ফেলতে পারি না তাকে আমরা কি বলি, তাকে আমরা সৎবিম্ব বলি। আর অসৎবিম্ব যে প্রতিবিম্বকে আমরা পর্দায় ফেলতে পারছি না তাকে অসৎবিম্ব বলবো, আর যাকে পারছি তাকে কিন্তু আমরা সৎবিম্ব বলবো। ঠিক আছে, পারছি মানে ভালো কাজ করছে, তার মানে কি সৎবিম্ব হয়ে যাচ্ছে, পারছি না মানে খারাপ কাজ করছে, তার মানে কিন্তু অসৎ হয়ে যাচ্ছে। এই হিসেবে মনে রাখবে। আকাশের রং নীল হয় কেন, নীল বেগুনি পরিবেশের বিভিন্ন কণার দ্বারা বিক্ষিপ্ত হয়। এই দুটো বর্ণ, আলোর মধ্যে তো আমরা জানি বর্ণালী থাকে, 7টা রং থাকে, তো এর মধ্যে নীল রং আর বেগুনি রংটা পরিবেশের যে কণাগুলো রয়েছে তার দ্বারা অত্যন্ত বেশি পরিমাণে বিক্ষিপ্ত হয়ে যায়। ঠিক আছে, এই বিক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু আকাশের বর্ণটা নীল দেখে থাকি। তো এত অবধি ছিল আজকের আলোর ক্লাসটা। ক্লাসটা যদি উপকারী লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নিও নলেজ অ্যাকাউন্টের চ্যানেলটা রয়েছে সেটি, আর বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে তোমরা সমস্ত নোটিফিকেশন টাইমলি পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, গুড বাই।